বন্ধুরা কেমন আছো সবাই? শিবম কোচিং সেন্টারে সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব নাটকের রূপভেদ। এর মধ্যে আমি নাটকের সংক্ষিপ্ত রূপরেখা একটা আলোচনা করব, অর্থাৎ ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা, ঐতিহাসিক, সামাজিক সব ধরনের নাটক থেকে ছোট প্রশ্ন আলোচনা করব। প্রায় 100টি প্রশ্নোত্তর আছে। মনোযোগ দিয়ে দেখলে যারা বিএ অনার্স করছো বা এমএ বা নিউ এসএলএসটি দেবে, নেট সেট, এগুলোর জন্য, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভিডিওটি। সুতরাং শুরু করা যাক। আজকে ভিডিওটি অনেক বড় হবে, কারণ প্রায় 100টি প্রশ্নোত্তর কিন্তু আমরা আলোচনা করব। ওকে, নাটকের কটি অঙ্ক ও কী কী? অ্যারিস্টটল নাটকের 6টি অঙ্কের উল্লেখ করেছেন, যথা 1 বৃত্ত বা প্লট, 2 চরিত্র বা ক্যারেক্টার, 3 ভাবনা, 4 দৃশ্য, 5 গীত, 6 কথা। নাটকের ত্রয়ী ঐক্য বলতে কী বোঝো? গ্রিক মনীষী অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে নাটকের বিভিন্ন উপাদান আলোচনা প্রসঙ্গে 3টি ঐক্যের বিষয়ে আলোচনা করেছেন। এগুলি হলো স্থানগত ঐক্য, কালগত ঐক্য, ক্রিয়াগত ঐক্য। পরবর্তী প্রশ্ন, স্থানগত ঐক্য বলতে কী বোঝায়? স্থানগত ঐক্য বলতে বোঝায় একই বিষয়ের ঘটনা কখনো দুটি স্থানে ঘটবে না। ভিন্ন ভিন্ন দৃশ্য রচনা করে ভিন্ন ভিন্ন দৃশ্য রচনা করে সময় ও কালের ব্যক্তিকে রক্ষা করতে হবে। 4 নম্বর, কালগত ঐক্য। কালগত ঐক্য বলতে কী বোঝায়? কালগত ঐক্য বলতে অ্যারিস্টটল বুঝিয়েছেন সূর্যের একটি আবর্ত, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে নাট্যক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পরবর্তীকালে এই কালগত ঐক্য ঘটনা ও সময়ের সঙ্গে সামঞ্জস্য বিধানের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। 5 নম্বর, ক্রিয়াগত ঐক্য বলতে কী বোঝো? ক্রিয়াগত ঐক্য বাচিক নাটকের পাশাপাশি অভিনয়ের সঙ্গতিকে ধরিয়ে দেয়। পরের প্রশ্ন, নাটক শব্দের উৎপত্তি কোন ধাতু থেকে? অর্থাৎ নট ধাতু থেকে কিন্তু এর উৎপত্তি। এর অর্থ হচ্ছে নড়াচড়ার মাধ্যমে অঙ্গ চালনা। পরবর্তী প্রশ্ন, ট্র্যাজেডি নাটকের উদ্ভব কোথায়? উত্তর হবে প্রাচীন গ্রীসে। ট্র্যাজেডি শব্দের উৎপত্তি সম্বন্ধে লেখো। ট্র্যাজেডি শব্দের উৎপত্তি ঘটেছে ট্রাগোস শব্দ থেকে। পরবর্তী প্রশ্ন, ট্র্যাজেডি শব্দের অর্থ কী? ট্রাগোস শব্দের অর্থ ছাগ, আর ট্র্যাজেডি শব্দের অর্থ হচ্ছে শাক সঙ্গীত বা শাকগীতি। ট্র্যাজেডির উদ্ভব হয় কিভাবে? ঐতিহাসিকদের অনুমান গ্রিক শস্য দেবতা অথবা সুরা দেবতা ডিওনিসাসের উদ্দেশ্যে বলিদানের অভিপ্রায় শাক নিয়ে শোভাযাত্রাকালে ভক্তমণ্ডলী যে শাক সঙ্গীত গাইতেন, তা থেকেই ট্র্যাজেডির উদ্ভব হয়েছে। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ট্র্যাজেডিকে সাধারণত কেমন নাটক বলে? ট্র্যাজেডিকে সাধারণত বিয়োগান্তক বা বিষাদান্তক নাটক বলে। ট্র্যাজেডি নাটক বলতে কী বোঝায়? ট্র্যাজেডি কোনো গুরুগম্ভীর, সমগ্র এবং বিশেষ আয়তনের ঘটনার অনুকরণ। ট্র্যাজেডির একমাত্র উদ্দেশ্য করুণ বা ভয়াত্মক রসের উদ্রেক করা এবং পরিণামে ওই আবেগ সময়ের মোক্ষণ করা। পরবর্তী প্রশ্ন, 2টি পাশ্চাত্য ট্র্যাজেডি নাটকের উদাহরণ দাও। শেক্সপিয়ারের ম্যাকবেথ এবং ইবসেনের ডলস হাউস। পরবর্তী প্রশ্ন, বাংলা ট্র্যাজেডি নাটকের উদাহরণ দাও। বাংলা ট্র্যাজেডি নাটকের উদাহরণ হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল। কমেডি নাটকের উৎসভূমি কোথায়? এবার চলে আসি কমেডি। কমেডি মূলত উৎস হচ্ছে গ্রীসে। কমেডি নাটকের উদ্ভব সম্বন্ধে লেখো। গ্রিক শস্য বা সুরা দেবতা ডিওনিসাসের পূজা উপলক্ষে হাস্যপরিহাসে ভরা শোভাযাত্রা ও শিল্পগীতি থেকে কমেডির উদ্ভব হয়েছে বলে পণ্ডিতরা মনে করেন। আমরা কিন্তু ট্র্যাজেডির উদ্ভবের পিছনে এই কিন্তু গ্রিক শস্য দেবতা কিন্তু উল্লেখ আমরা করেছি। পরবর্তী প্রশ্ন, কমেডি নাটক বলতে কি বোঝায়? যে নাটকের পরিণতি সুখদায়ক এবং যা মুখ্যত হাস্যরস পরিবেশন করে তাকেই আমরা কমেডি নাটক বলি। কিন্তু কমেডি কেবল ব্যঙ্গরসই পরিবেশন করে না, সামাজিক ও ব্যক্তি জীবনের নানা ত্রুটি বিচ্যুতি, অসঙ্গতিকে দর্শকের সামনে উপস্থাপিত করে। পরবর্তী প্রশ্ন,
কমেডির ভাগগুলি কি কি? কমেডির দুটি ভাগ, এক হচ্ছে কমেডি কিন্তু 3 প্রকারের, সেটা হচ্ছে গম্ভীর কমেডি, উন্নত কমেডি এবং লঘু কমেডি। বৈশিষ্ট্য অনুসারে কমেডির শ্রেণীবিভাগ, মানে কমেডি কী কী কেমন বৈশিষ্ট্য তার অনুযায়ী শ্রেণীবিভাগ করা হয়েছে। এখানে শ্রেণীবিভাগে রোমান্টিক কমেডি হচ্ছে শেক্সপিয়ারের 12th নাইট, আর সামাজিক কমেডি দীনবন্ধু মিত্রের সধবার একাদশী, ব্যঙ্গমূলক কমেডি দীনবন্ধু মিত্রের বিয়ে পাগল বুড়ো, চক্রান্তমূলক কমেডি রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের খাতা, সংলাপ প্রধান কমেডি রবীন্দ্রনাথের চিরকুমার সভা, আর প্রহসন মধুসূদনের একেই কি বলে সভ্যতা। ট্র্যাজেডি ও কমেডির মধ্যে পার্থক্য লেখো। তাহলে ট্র্যাজেডি ও কমেডির মধ্যে পার্থক্য হচ্ছে কমেডির উদ্দেশ্য হাস্যরস পরিবেশন, হলেও সেই হাস্য যদি পরিণামে বাড়তে থাকে, সেটা অশ্রুজলে পরিণত হলে তখন সেটা ট্র্যাজেডি হয়ে যাবে। তাহলে কমেডির প্রধানত উদ্দেশ্য হচ্ছে হাস্যরস, এবার সেটা যদি বাড়তে বাড়তে অত্যাধিক বাড়তে থাকে এবং তখন সেটা অশ্রুজলে পরিণত হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে কিন্তু ট্র্যাজেডি। এবার চলে আসে ট্র্যাজেডি অনন্ত জীবনের পেক্ষা এক অসীম বেদনাদায়ী জীবন জিজ্ঞাসা, আর কমেডি হচ্ছে কমেডিতে উল্লেখিত জীবন জিজ্ঞাসার অস্তিত্ব নেই। তাহলে ট্র্যাজেডিতে জীবন জিজ্ঞাসা থাকবে, আর এতে জীবন জিজ্ঞাসা কমেডিতে থাকবে না। ট্র্যাজেডিতে ত্রয়ী ঐক্য, আমরা ত্রয়ী ঐক্যের কথা আগে পড়েছি, যেটা হচ্ছে আমরা ঘটনাগত ঐক্য বা স্থানগত ঐক্য, কালগত ঐক্য আর ক্রিয়াগত ঐক্য আমরা পড়েছি। এখানে সেই কথাই বলছে যে ট্র্যাজেডিতে ঐক্য পরিলক্ষিত হয়, কিন্তু কমেডিতে তা অলক্ষিত। পরবর্তী অপশন গ ট্র্যাজেডি শব্দের উদ্গত ভাবাবেগের প্রশমন ঘটায়, অর্থাৎ ট্র্যাজেডি দর্শকের উদ্গত ভাবাবেগ, তাদের মনে যে উদ্গত ভাবাবেগ তার প্রশমন ঘটায় ক্যাথারেসিসের মাধ্যমে, কিন্তু কমেডি হাস্যরসের মাধ্যমে দর্শকের আত্মসাক্ষাৎ করায়। পরবর্তী প্রশ্ন 21 নম্বর, মেলোড্রামাকে বাংলায় কি বলা হয়? মেলোড্রামাকে বাংলায় বলা হয় অতিনাটক। পরবর্তী প্রশ্ন, মেলোড্রামা শব্দের অর্থ কী? গ্রিক ভাষায় মেলোড্রামায় ব্যুৎপত্তিগত অর্থ হলো মেলোস এবং ড্রেম। মেলোস শব্দের অর্থ গীত, আর ড্রেম শব্দের অর্থ হচ্ছে অভিনয় বা অ্যাকশান, অর্থাৎ মেলোড্রামার অর্থ হলো গীত অভিনয়। আমরা কিন্তু পরপর পাট করে দেখো ছোট ছোট করে আলোচনা করছি। প্রথমে নাটকের অঙ্গ, ঐক্য এগুলো নিয়ে আলোচনা করলাম, এরপরে ট্র্যাজেডি নিয়ে আলোচনা করলাম, কমেডি নিয়ে আলোচনা করলাম, এবার কিন্তু মেলোড্রামা। তারপর একে একে প্রত্যেকটা পার্ট থেকে অল্প অল্প করে আমি আলোচনা করছি। এর পরবর্তী ভিডিওতে কিন্তু প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমি কিন্তু বৃহৎ আকারে কিন্তু আলোচনা করব। এটার একটা প্রারম্ভিক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি আমি করেছি। এবার চলে আসলাম আমরা মেলোড্রামা। তাহলে মেলোড্রামা বাংলায় বলা হয় অতিনাটক। মেলোড্রামার শব্দের অর্থ হচ্ছে, গ্রিক ভাষায় মেলোড্রামার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে মেলোস এবং ড্রেম। মেলোস শব্দের অর্থ হচ্ছে গীত এবং ড্রেম শব্দের অর্থ অভিনয় বা অ্যাকশান। এটা আমরা বলেছি, আর একবার বলে দিলাম। মেলোড্রামার অর্থ হচ্ছে তাহলে গীতে অভিনয়। মেলোড্রামার বৈশিষ্ট্য কী কী হবে? তাহলে দৃশ্যসজ্জা, ঘটনার প্রাবল্য। প্রবীণ বৈশিষ্ট্য হচ্ছে সঙ্গীত। 3 নম্বর হচ্ছে সঙ্গীতের চরিত্রের যথাযথ বিকাশের অভাব, অহেতুক আচরণ ও অঙ্গভঙ্গি, অতিরঞ্জিত ঘটনা সমাবেশ ও রোমাঞ্চকর পরিবেশের সন্নিবেশ। পরবর্তী প্রশ্ন, অতিনাটক বা মেলোড্রামা বলতে কী বোঝায়? যে নাটকে ঘটনার পরিণতির অভাব পরিলক্ষিত হয়, অর্থাৎ কোনোটা ঘটনার পরিণতি থাকবে না, যাটা পরিণতির অভাব পরিলক্ষিত হয় তাকে কিন্তু অতিনাটক বা মেলোড্রামা বলা হয়ে থাকে। মেলোড্রামার একটা উদাহরণ হচ্ছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণের নাটকের মধ্য দিয়ে কোথাও কোথাও মেলোড্রামার বৈশিষ্ট্য কিন্তু লক্ষিত হয়েছে। এবার চলে আসি আমরা রূপক। রূপক কি? ইংরেজিতে একে বলে অ্যালেগনি। রূপক নাটক বলতে কী বোঝো? বস্তু নিরপেক্ষ তাত্ত্বিক ও নীতিকথামূলক বিষয়কে সরল কাহিনীর আড়ালে ঢেকে রেখে তার অন্তর্গত বিষয়টিকে ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য অন্য একটি কাহিনী বা অর্থব্যঞ্জক রূপকল্পের সৃষ্টি করা হয়। দ্বিতীয়টি প্রথমটিকে আভাসে ইঙ্গিতে স্পষ্ট করে, একেই বলে রূপক। তোমরা ছোট্ট করে রূপক জিনিসটা মনে রাখতে পারো যে এক ধরনের লজেন্স পাওয়া যায় যেগুলো, বা চকলেট যেটা বলো, যে ভিতরটা নরম আর বাইরেটা শক্ত। অর্থাৎ রূপকের দুটি অর্থ, একটা বাইরে আর একটা ভিতরে। বাইরের অর্থটা দিয়ে মাঝে মাঝে আমরা ভিতরের অর্থকে বোঝার চেষ্টা করি।
পরবর্তী চলে গেলাম, রূপক নাটকের একটি বৈশিষ্ট্য লেখো। রূপকে ভাষার ব্যবহারিক ও আঙ্গিকগত বৈশিষ্ট্যগুলি বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে এগিয়ে চলে। আচ্ছা, সাংকেতিক নাটক বলতে কি বোঝো? সৃষ্টিশীল মানুষের অন্তরের গোপন প্রদেশে আকস্মাৎ কোনো এক অভাবিতের স্পর্শ লাগে, তখন মেলে এক অতীন্দ্রিয় ভাবের। এই অতীন্দ্রিয়তার রূপায়ণ কিছুতেই ঘটানো যায় না ইন্দ্রগ্রাহ্য জগতের সংস্পর্শে এলেও। লেখকের মগ্ন চৈতন্যের সত্য অনুভূতি তাকে যে সৃজনকর্মে উদ্বুদ্ধ করে, তাতেই তার উপলব্ধিরূপ লাভ করে। এই ভাবানুভূতির প্রকাশকে বলা হয় সাংকেতিক বা প্রতীকাশ্রয়ী নাটক। পরবর্তী প্রশ্ন, রূপক নাটকের রচনার উদ্দেশ্য কী? পরিচিত তথ্য বা তত্ত্বকে নতুনতর আঙ্গিকে রসসম্মতভাবে প্রকাশ করা কিন্তু রূপক নাটকের উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, সাংকেতিক নাটকের উদ্দেশ্য কী? সাংকেতিক নাটকের আবেদন কেবলমাত্র গভীর ও সূক্ষ্ম অনুভূতির কাছে, তাই সাংকেতিকতা চিন্তামূলক। পরবর্তী প্রশ্ন, রূপক সাংকেতিক নাটকের উদাহরণ দাও। রূপক সাংকেতিক নাটকের উদাহরণ হচ্ছে শারদ উৎসব, অচলায়তন, ডাকঘর, রাজা, ফাল্গুনী, মুক্তধারা, রক্তকরবী, রথের রশি, তাসের দেশ। এগুলো সব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্লেখযোগ্য, প্রত্যেকটা উল্লেখযোগ্য নাটক। পরবর্তী প্রশ্ন, রূপক সাংকেতিক নাটকের ধারাতে নতুন মাত্রা সংযোজন করেছেন কোন নাট্যকার? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পৌরাণিক নাটক কাকে বলে? এবার আমরা পৌরাণিক সামাজিক বা এই পাঠটার মধ্যে চলে এসেছি। পৌরাণিক নাটক কাকে বলে? পুরাণ থেকে কাহিনী সংগ্রহ করে যেসব নাটক রচিত হয়, এক কথা তাদেরকে পৌরাণিক নাটক বলে। যেমন রামনারায়ণ তর্করত্নের রুক্মিণীহরণ, কংসবধ ইত্যাদি। বাংলা পৌরাণিক নাটক রচনায় কোন নাট্যকার কৃতিত্ব প্রদর্শন করেছেন? এটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ নাট্যকার। পরবর্তী প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের দুটি পৌরাণিক নাটকের নাম। সেটা হচ্ছে সীতার বনবাস আর রাবণ বধ। গিরিশচন্দ্রের পর পৌরাণিক নাটকে কে নতুন মাত্রা যোগ করেছেন? সেটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় বা DL রায়। কয়েকটি পৌরাণিক নাটকের উদাহরণ দাও। সেটা হচ্ছে তারাচরণ শিকদারের ভদ্রার্জুন, মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা, পদ্মাবতী, আর হচ্ছে বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিনী। এগুলো কিন্তু তারাচরণ শিকদারের ভদ্রার্জুন এগুলো কিন্তু প্রথম দিককার নাটক। ঐতিহাসিক নাটক কাকে বলে? প্রধানত ইতিহাসের কাহিনী, ঘটনা ও চরিত্র নিয়ে রচিত নাটককে ঐতিহাসিক নাটক বলে। এখানে সাহিত্যের সত্য ও ইতিহাসের সত্য এই দুয়ে মিলে তৈরি হয়েছে ঐতিহাসিক নাটক। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক নাটকের কাজ কি? নাট্যকার ইতিহাসের সত্যকে অবিকল রেখে সাহিত্যিক সত্যকে উদ্ঘাটিত করাই কিন্তু ঐতিহাসিক নাটকের কাজ। পরবর্তী প্রশ্ন, কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম নাট্যকার সহ। সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী, যতীন্দ্রনাথ ঠাকুরের সরোজিনী, চিতর আক্রমণ, গিরিশচন্দ্র ঘোষের সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজী, দ্বিজেন্দ্রলাল রায়ের দুর্গাদাস, নূরজাহান, মেবার পতন, শাহজাহান প্রভৃতি। সামাজিক নাটক কাকে বলে? সামাজিক নাটক সামাজিক নানা সমস্যা অবলম্বনে রচিত নাটককে সামাজিক নাটক বলে। যেমন যোগেশচন্দ্র গুপ্তের বা JC গুপ্তের কীর্তিবিলাস। পরবর্তী প্রশ্ন, দুটি সামাজিক নাটকের নাম। দীনবন্ধু মিত্রের সধবার একাদশী, নীলদর্পণ, তুলসী লাহিড়ী শ্রীরাতার। একটি পাশ্চাত্য সামাজিক নাটকের নাম। এটা হচ্ছে ইবসনের দি ডলস হাউস। এবার চলে আসলাম চরিত নাটক। চরিত নাটক কাকে বলে? মহাপুরুষদের চরিত বা চরিত্র যেটাকে বলো আমরা, মহাপুরুষদের চরিত মাহাত্ম্য বর্ণনায় যেসব নাটকে রচিত হয়, এক কথায় তাদেরকে চরিত নাটক বলা হয়ে থাকে। কয়েকটি চরিত নাটকের উদাহরণ হচ্ছে বনফুলের শ্রী মধুসূদন বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে উৎপল দত্তের দাঁড়াও পথিক বর। প্রহসনকে, এবার চলে আসলাম প্রহসনকে ইংরেজিতে কি বলে? প্রহসনকে ইংরেজিতে বলে ফার্স। আবার প্রহসন কাকে বলে? কমেডির মধ্যে যে নাটকগুলিতে
কমেডির মধ্যে যে নাটকগুলিতে কৌতুক রসের উদ্দীপনার সৃষ্টি হলো প্রধান উদ্দেশ্য সেগুলোকে কিন্তু প্রহসন বা ফার্স বলা হয়। প্রহসনের উদাহরণ এটা হচ্ছে তোমরা জানো সবাই যে মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও, একে কি বলে সভ্যতা, এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, এগুলো। এবার দেখো প্রহসনের পরে এবার চলে আসলাম একাঙ্ক নাটকে। যে নাটকের একটি মাত্র অঙ্কে সমাপ্ত হয় তাকে সাধারণত একাঙ্ক নাটক বলা হয়। কয়েকটি একাঙ্ক নাটকের উদাহরণ দাও। সেটা হচ্ছে বিজন ভট্টাচার্যের আগুন ও জবানবন্দি, মনোরঞ্জন ভট্টাচার্যের হোমিওপ্যাথি, উৎপল দত্তের ঘুম নেই। পরবর্তী প্রশ্ন, একাঙ্ক নাটক পরবর্তীকালে কী হিসেবে অভিনীত হয়? এটা হচ্ছে কুটিয়ান রেসার হিসেবে একাঙ্ক নাটক কিন্তু অভিনীত হয়। একাঙ্ক নাটক পরবর্তীকালে, এটা বললাম, দুটি কাব্যনাট্যের উদাহরণ দাও। সেটা হচ্ছে কাব্যনাট্য, সেটা হচ্ছে কর্ণকুন্তী সংবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের, আর গান্ধারীর আবেদন আর বিদায় অভিশাপ। এরপরে চলে আসলাম আমরা গীতিনাট্যকে ইংরেজিতে কী বলে। এবার চলে আসলাম গীতিনাট্যকে ইংরেজিতে কী বলে? সেটা হচ্ছে অপেরা। অপেরার উদ্ভব কোথায়? অপেরার উদ্ভব হচ্ছে ইংল্যান্ডে 20 শতকে অপেরার উদ্ভব হয়। 19 শতকের কয়েকটি গীতিনাট্যের নাম। 19 শতকের কয়েকটি গীতিনাট্য হচ্ছে মনমোহন বসু, মানে নাট্যকারের নাম মনমোহন বসু, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাজকৃষ্ণ রায়, অতুল কৃষ্ণ মিত্র, গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ। এবার গীতিনাট্য কাকে বলে? নৃত্য ও বাদ্যের সংমিশ্রণে যে নাটকের অভিনয় হয় তাকে গীতিনাট্য বলে। রবীন্দ্রনাথের নাট্যজীবন শুরু হয় কী দিয়ে? গীতিনাট্য রচনার মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ রচিত দুটি গীতিনাট্যের নাম, এটা হচ্ছে বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা। ব্যালাড ডান্স কাকে বলে? সাধারণত যেসব নৃত্য অনুষ্ঠান মঞ্চে অভিনীত হয় তাকে ব্যালাড ডান্স, সংক্ষেপে বেলা বলা যেতে পারে, বা পোস্টাল ডান্স। আচ্ছা, শ্রুতি নাটক বলতে কী বোঝো? সম্প্রতি দৃশ্যপটহীন মঞ্চ বা আসরে মাইক্রোফোনের সামনে এক বা একাধিক নরনারী নাটক পাঠ করেন। নাটক পাঠের এই ব্যাপারটিকে বর্তমানে শ্রুতি নাটক বলা হয়। পরবর্তী প্রশ্ন, বেতার নাটক বা রেডিও নাটক কাকে বলে? বেতারের মাধ্যমে শুধু শব্দ সংকেতের দ্বারা যে নাটক প্রচারিত হয় তাকে বেতার নাটক বলে। অ্যাবসার্ড বা উদ্ভট নাটক কবে থেকে আবির্ভাব হয়? তাহলে আমরা চলে আসলাম অ্যাবসার্ড নাটকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে বিশ্বনাট্য সাহিত্য এক নতুন ধরনের নাটকের আবির্ভাব ঘটে যা অ্যাবসার্ড নাটক নামে পরিচিত। তাহলে যদি আসে যে অ্যাবসার্ড নাটক কি প্রেক্ষাপটে হয়, সেটা হচ্ছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এর আবির্ভাবটা হয়। অ্যাবসার্ড নাটকের বাংলায় কি বলে? সেটা হচ্ছে উদ্ভট নাটক। পরবর্তী প্রশ্ন, একটি অ্যাবসার্ড নাটকের উদাহরণ। 1945 সালে বিশিষ্ট ফরাসি লেখা আলবেয়ার কামি লিখেছেন দিস সাউথসাইডার। অ্যাবসার্ড নাটক বলতে কী বোঝো? সমাজে বিশ্বাস যখন নষ্ট হয়ে যায়, মানবিকতার যাবতীয় দায় অবলুপ্ত হয়, প্রবল আত্মবিক্ষেপের অসহায় মানুষ জীবন সম্পর্কে হতাশ হয়ে অস্তিত্বের সংকটে ভোগে, যে নাটকে মানবিক সংকটে এই নাট্যরূপ তুলে ধরা হয় তাকে অ্যাবসার্ড নাটক বলে। অ্যাবসার্ড নাটকের উদাহরণ হচ্ছে বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ। এটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের MA-তে পাঠ্য আছে। আচ্ছা, তার পরবর্তী কয়েকটি পাশ্চাত্য নাট্যকারের নাম লেখো। যা জেনে, আলফ্রেড জারি, অ্যালবেয়ার কামু, এগুলো। গণনাট্য শব্দটি কোথা থেকে এসেছে? পিপলস থিয়েটার থেকে কিন্তু এসেছে। পিপলস থিয়েটার গ্রন্থের রচয়িতাকে ফরাসি দার্শনিক রোমারোলা। গণনাট্য কিসের রূপ ধরা পড়ে? সামাজিক, অর্থনৈতিক শোষণ ও পীড়নের বিরুদ্ধে সংগঠিত জনগণের আন্দোলনের রূপ ধরা পড়ে। পরবর্তী প্রশ্ন, একটি গণনাট্য নাটকের উদাহরণ দাও। সেটা হচ্ছে নবান্ন। এটা বিজন ভট্টাচার্যের লেখা।
নবান্ন নাটকটির রচয়িতা বিজন ভট্টাচার্য। আচ্ছা, কবে থেকে গণনাট্য ভাঙন দেখা যায়? সেটা হচ্ছে 1940-এর দশকের শেষ দিক থেকে। গণনাট্য সংঘের ভাঙনের ফলে কোন নাট্য সম্প্রদায়ের উদ্ভব ঘটে? সেটা হচ্ছে বহুরূপী নাট্য সম্প্রদায়ের। বহুরূপী নাট্য সম্প্রদায়ের প্রাণপুরুষ কে ছিলেন? নাট্যকার সৌম্য মিত্র। নাট্যকারের জন্ম হয় কিভাবে? নবনাট্যের জন্ম হয় কিভাবে? গণনাট্যের প্রতিক্রিয়ায় উদ্ভূত নাট্য ভাবনার জন্ম নিল নবনাট্যের। নবনাট্যের প্রধান ভাবনা কি? নবনাট্যের ভাবনায় রাজনীতি বড় নয়, নাট্যশিল্প বড়। নবনাট্যের ভাবনায় লেখা সৌম্য মিত্রের একটি নাটকের নাম, সেটা হচ্ছে চাঁদ বণিকের পালা। পরবর্তী প্রশ্ন, নবনাট্যের ভাবনাপুষ্ট কতগুলি নাটকের নাম? সেটা হচ্ছে প্রতীক, শ্রীরাতার, রক্তকরবী, বিসর্জন প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, এবার চলে আসলাম আমরা কমেডিতে। কমেডি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? কমেডি শব্দটি কমাস শব্দ থেকে এসেছে। অ্যারিস্টটলের কোন গ্রন্থে ট্র্যাজেডির সংজ্ঞা পাওয়া যায়? অ্যারিস্টটলের পোয়েটিক্স গ্রন্থে ট্র্যাজেডির সংজ্ঞা পাওয়া যায়। অ্যারিস্টটল ট্র্যাজেডির কোন উপাদানের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন? অ্যারিস্টটল ট্র্যাজেডির প্লট বা কাহিনীর উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। ট্র্যাজেডির উদ্ভব কোন দেশে? গ্রিস দেশে। বাংলায় সার্থক ট্র্যাজেডি লেখেন কে? মাইকেল মধুসূদন দত্ত। কমেডি শব্দের প্রতিশব্দ কি? সেটা হচ্ছে মিলনান্তক। বাংলায় কমেডি নাটকের একটি উদাহরণ হচ্ছে বাংলা শর্মিষ্ঠা। নাট্যকার ট্র্যাজেডির উদ্ভব স্থান ও প্রথম লেখকের নাম। ট্র্যাজেডির উদ্ভব স্থান প্রাচীন গ্রীসে। প্রথম লেখক হচ্ছেন অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, দুটি বাংলা কমেডি নাটকের নাম। দুটি বাংলা কমেডি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকুমার সভা, 2 নম্বর হচ্ছে বলাচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল, বলাচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের কঞ্চি। দুজন বাংলা কমেডি নাটক রচয়িতা বাংলা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর অমৃতলাল বসু। শেক্সপিয়ার রচিত দুটি ট্র্যাজিক চরিত্র। শেক্সপিয়ার অনেকগুলো নাটক লিখেছে, ট্র্যাজেডি নাটক, তার মধ্যে উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে হ্যামলেট, ওথেলো। দুটি ট্র্যাজিক চরিত্র উল্লেখ করো বাংলায়। সেটা হচ্ছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের গোলকচন্দ্র বসু আর গিরিশচন্দ্র ঘোষের বলিদান নাটকের করুণাময়ী। চলে আসলাম পরবর্তী প্রশ্নে, অ্যারিস্টটল ও শেক্সপিয়ারীয় কোন উপাদানকে ট্র্যাজেডির আত্মা বলেছেন? অর্থাৎ অ্যারিস্টটল ও শেক্সপিয়র কোন উপাদানকে ট্র্যাজেডির আত্মা বলেছেন? অ্যারিস্টটলের মতে মানুষের শোচনীয় ভাগ্য বিপর্যয় ও সেই দুর্ভোগেই ট্র্যাজেডির আত্মা, আর শেক্সপিয়রের মতে নিয়তি ও চরিত্রের অন্তর্নিহিত দুর্বলতা হলো ট্র্যাজেডির আত্মা। তাহলে দুজন আলাদা কথা বলছে। আমি কিন্তু অন্য ভিডিওতে অ্যারিস্টটল ট্র্যাজেডি এবং শেক্সপিয়র ট্র্যাজেডির আলাদা করে বৈশিষ্ট্য, যেটা SLST 2 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সেটা কিন্তু আমি আলাদা করে আলোচনা করে দেবো। এখানে তো একটা পয়েন্ট দেওয়া আছে, কমসে কম 4টে পয়েন্ট কিন্তু এখানে লিখতে হবে। এবার চলে আসলাম রিয়েলিজমের দুটি বৈশিষ্ট্য। রিয়েলিজমের দুটি বৈশিষ্ট্য হচ্ছে জগৎ, জীবন, সমাজ, প্রকৃতির নিখুঁত চিত্র অঙ্কন করতে হবে। 2 নম্বর হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা অতি সাধারণ মানুষের প্রতি অধিক দৃষ্টি দিতে হবে। পরবর্তী প্রশ্ন, দুজন রিয়েলিস্টিক বাঙালি কবির নাম। রিয়েলিস্টিক বাঙালি কবি হচ্ছে দীনবন্ধু মিত্র আর রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের দুজন রোমান্টিক কবির নাম। এটা হচ্ছে জীবনানন্দ দাশ আর রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, প্রহসন ও কমেডির মধ্যে সম্পর্ক কতখানি? প্রহসন ও কমেডির মধ্যে সম্পর্ক হচ্ছে প্রহসন ব্যক্তিবিশেষকে আক্রমণ করা হয়, কমেডিতে রয়েছে উন্নততর আর্ট। তাহলে প্রহসনে কি কোনো একটা ব্যক্তিকে আক্রমণ করা হবে, আর কমেডিতে একটু অন্য ধরনের মানে আর্ট আর কি, ওটা একটা। প্রহসনে পাপীকে আক্রমণ করা হয়, পাপীকে অর্থাৎ যে পাপটা করেছে তাকে, কিন্তু কমেডিতে কিন্তু তা করা হয় না, পাপটাকে আক্রমণ করা হয়। পরবর্তী প্রশ্ন, ন্যাচারালিজমের বাংলা প্রতিশব্দ কি? একজন ন্যাচারালিস্ট লেখকের নাম লেখো। ন্যাচারালিজমের বাংলা প্রতিশব্দ হচ্ছে যথাস্থিতবাদ বা প্রাকৃতবাদ। একজন ন্যাচারালিস্টিক নাট্যকার হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। নাটকের অন্যতম প্রধান রসগত বিভাগকে কি বলে? নাটকের অন্যতম প্রধান রসগত বিভাগ হচ্ছে ট্র্যাজেডি।
এই ট্র্যাজেডি কমেডি বা সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি বড় প্রশ্নের জন্য বা 2 নম্বরের প্রশ্ন বিশেষত জন্য এটা কিন্তু পরবর্তীকালে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব। আজকের মতো এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে। আজকের মতো এই পর্যন্ত।